একদিন সকালে টাকা তুলতে ব্যাংকে গেলেন, কিন্তু ব্যাংক বলল টাকা দেওয়া সম্ভব নয়, অথবা বন্ধ হয়ে গেল ব্যাংকের কার্যক্রম। তখন কি হবে গ্রাহকদের? যাদের কোটি কোটি টাকা আমানত রাখা, তারা কি ফেরত পাবেন তাদের রক্ত ঘাম করা আমানত? বর্তমান আমানত সুরক্ষা আইন অনুযায়ী কোনো ব্যাংক বন্ধ হয়ে গেলে একজন গ্রাহকের সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত আমানত সুরক্ষিত। তবে 2 লাখ টাকার বেশি থাকলে সেই অতিরিক্ত টাকা কতটা ফেরত পাওয়া যাবে তা নির্ভর করবে ব্যাংকের সম্পদ উদ্ধার ও টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়ার উপর। বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের অঙ্ক পৌঁছে গেছে 5,88,704 কোটি টাকায়, যা 3 মাস আগে ছিল 5,57,217 কোটি টাকা। মাত্র 3 মাসে এই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে আরও 31,487 কোটি টাকা। এখন প্রশ্ন, ব্যাংক যদি দুর্বল হতে থাকে তাহলে সবচেয়ে বড় ঝুঁকিটা কার? ব্যাংকের মালিকের, পরিচালকের, নাকি আপনার আমার মতো সাধারণ আমানতকারীদের? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই তাকাতে হবে খেলাপি ঋণের এই বিশাল অঙ্কের দিকে। একটি ব্যাংকের কাছে গ্রাহকের আমানত শুধু হিসাবের খাতায় কিছু সংখ্যা নয়। এই অর্থের উপর নির্ভর করে মানুষের ব্যবসা, পরিবারের খরচ, সন্তানের পড়াশোনা কিংবা সারা জীবনের সঞ্চয়। ব্যাংক সেই আমানতের অর্থের বিপরীতে ঋণ দেয়। সেই ঋণ সময় মতো ফেরত এলে অর্থ আবারও ব্যাংকিং ব্যবস্থায় ফেরত আসে। কিন্তু ঋণ যখন খেলাপি হয়ে যায় তখন ব্যাংকের অর্থ আটকে পড়ে। আর বাংলাদেশের ব্যাংকিং খাতে এই সমস্যার মাত্রাটাই এখন বড় উদ্বেগের কারণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2026 সালের মার্চে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর খেলাপি ঋণের অনুপাত দাঁড়িয়েছে 58.4%। এক বছর আগে 2025 সালের মার্চে এই হার ছিল 29.2%। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে খেলাপি ঋণের অনুপাত প্রায় দ্বিগুণ হয়েছে। সহজ করে বললে এসব ব্যাংকের মোট ঋণের প্রতি 100 টাকার মধ্যে প্রায় 58 টাকা এখন খেলাপি। আর এখানেই তৈরি হচ্ছে বড় প্রশ্ন, ব্যাংক যখন মানুষের আমানতের টাকা ঋণ হিসাবে দিচ্ছে, সেই ঋণের এত বড় অংশ যদি ফেরত না আসে তাহলে ব্যাংকের আর্থিক সক্ষমতার উপর চাপ কতটা বাড়ছে? চাপ শুধু ইসলামী ব্যাংকে নয়, 2013 সালে অনুমোদন পাওয়া 4th জেনারেশন ব্যাংকগুলোর ক্ষেত্রেও বেড়েছে খেলাপি ঋণের অনুপাত। 2025 সালের মার্চে এসব ব্যাংকের অনুপাত ছিল 44.4%, আর 2026 সালের মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে 52.2%। অর্থাৎ নতুন প্রজন্মের ব্যাংকগুলোর ঋণ পোর্টফোলিওতে খেলাপি ঋণের চাপ বাড়ছে। একদিকে বাড়ছে খেলাপি ঋণ, অন্যদিকে ব্যাংকগুলোর অর্থনৈতিক সক্ষমতা নিয়ে তৈরি হচ্ছে নতুন নতুন প্রশ্ন। এবার নজর দেওয়া যাক আরেকটি গুরুত্বপূর্ণ সূচকের দিকে, লোন টু ডিপোজিট রেশিও বা এডিআর। সহজ ভাষায় ব্যাংকের আমানতের তুলনায় কতটা ঋণ দেওয়া হয়েছে এই রেশিও তার একটি ধারণা দেয়। 2026 সালের মার্চে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর এডিআর ছিল 120.3%। অর্থাৎ প্রতি 100 টাকা আমানতের বিপরীতে অ্যাডভান্স ছিল প্রায় 120 টাকা। আর 4th জেনারেশন ব্যাংকগুলোর এডিআর ছিল 101.6%। উচ্চ এডিআর এবং একই সঙ্গে উচ্চ খেলাপি ঋণ ব্যাংকের লিকুইডিটি ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে উদ্বেগ তৈরি করে। এখন প্রশ্ন, সবচেয়ে বড় খেলাপি ঋণ কোন ব্যাংকে? উত্তর খুঁজতে গেলে সামনে আসে ইসলামী ব্যাংক বাংলাদেশ। 2026 সালের মার্চে ব্যাংকটির ক্লাসিফাইড লোন দাঁড়িয়েছে 95,629 কোটি টাকা। এক বছর আগে 2025 সালের মার্চে যা ছিল 47,618 কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে এই ব্যাংকের খেলাপি ঋণের অঙ্ক প্রায় দ্বিগুণ হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। বাংলাদেশের আইন অনুসারে ইসলামী ব্যাংক যে পরিমাণে ঋণ দিয়েছে তারপর তাদের তহবিলে থাকার কথা কমপক্ষে 92,537 কোটি টাকা, কিন্তু আছে মাত্র 7,922 কোটি টাকা। অর্থাৎ ব্যবধান 84,615 কোটি টাকা। শুধু ইসলামী ব্যাংক নয়, আইএফআইসি ব্যাংকের অবস্থাও শোচনীয়। ব্যাংকটির খেলাপি ঋণ 28,174 কোটি টাকা। তাদের ঋণের 63%ই এখন খেলাপি। এক্সিম ব্যাংকের খেলাপি ঋণ নতুন করে বেড়েছে 3,320 কোটি টাকা। ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে 2,162 কোটি টাকা। প্রিমিয়ার ব্যাংকের 1,699 কোটি টাকা। এবি ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে 1,313 কোটি টাকা।
চলতি বছরের এসব পরিসংখ্যান বলে দিচ্ছে কি পরিমাণে বেড়েছে ব্যাংকিং খাতে অস্থিরতা। 2026 সালে মোট পুঁজি ঘাটতি ছিল 1,55,000 কোটি টাকা, মার্চে ছিল 1,10,000 কোটি টাকা। ন্যূনতম পুঁজি ধরে রাখতে পারেনি মোট 24টি ব্যাংক। এর মধ্যে রয়েছে 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, 2টি বিশেষায়িত আর 18টি বেসরকারি ব্যাংক। পুঁজি ঘাটতির শীর্ষে ছিল বাংলাদেশ কৃষি ব্যাংকের 29,161 কোটি টাকা। এরপর জনতা ব্যাংক 17,025 কোটি, অগ্রণী ব্যাংক 7,698 কোটি, রূপালী ব্যাংক 4,173 কোটি, বেসিক ব্যাংক 3,783 কোটি আর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের 2,620 কোটি টাকা। অন্যদিকে বেসরকারি ও শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে ইউনিয়ন ব্যাংকের মূলধন ঘাটতি 21,387 কোটি টাকা, ইসলামী ব্যাংক বাংলাদেশের 18,504 কোটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 10,501 কোটি, ন্যাশনাল ব্যাংকের 8,459 কোটি, এবি ব্যাংকের 6,775 কোটি, পদ্মা ব্যাংকের 5,619 কোটি আর আইএফআইসি ব্যাংকের 4,051 কোটি টাকা। জুনের শেষ দিকে নতুন করে মূলধন ঘাটতির তালিকায় যুক্ত হয় এনআরবিসি ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংক। তাদের ঘাটতি যথাক্রমে 316 কোটি এবং 254 কোটি টাকা। তাহলে গ্রাহকের টাকা কতটা নিরাপদ? এখন ফিরে আসা যাক শুরুতেই করা সেই প্রশ্নে। ব্যাংক দুর্বল হলে কি হবে গ্রাহকের? ব্যাংকের কাছে যে টাকা থাকে তার একটি বড় অংশই আসে গ্রাহকদের আমানত থেকে। সেই টাকা ব্যাংক ঋণ হিসাবে দেয় ব্যবসা বাণিজ্যে। ঋণ গ্রহীতা টাকা ফেরত দিলে সেই অর্থ আবার ব্যাংকে আসে, আবার দেওয়া হয় নতুন ঋণ। অর্থনীতিতে টাকা ঘুরতে থাকে, কিন্তু যখন ঋণ ফেরত আসে না সেখানেই শুরু হয় সমস্যা। ঋণের বড় অংশ যদি সময় মতো ফেরত না আসে তাহলে ব্যাংকের সম্পদের মানের ওপর চাপ পড়ে, বাড়ে ঋণ খেলাপি আর ব্যাংকের আর্থিক সক্ষমতার ওপর চাপ তৈরি হয়। অর্থাৎ ব্যাংকের সমস্যা ধীরে ধীরে আমানতকারীর উদ্বেগে পরিণত হতে পারে।